ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, খুব সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে। তো তোমরা জানো আমরা খুব সুন্দর করে একটা টার্গেট নিয়েছি, যেখানে সামনে যে কটা এক্সাম রয়েছে আমাদের, যেমন ফুডিসের এক্সাম রয়েছে খুব ইম্পর্টেন্ট, তারপরে রয়েছে আমাদের মিসলেনিয়াস মোস্ট ইম্পর্টেন্ট, এবং তারপরে রয়েছে আমাদের ক্লার্কশিপ। ঠিক আছে? এবং তোমরা জানো যে ফুডেসের আমাদের নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে কবে পরীক্ষাটা হবে। সেটা হচ্ছে আমাদের 16 বা 17 মার্চ, মানে এই দুটো দিন পরীক্ষা হবে আমাদের মার্চ মাসে। ঠিক আছে? সো এই তিনটে পরীক্ষার জন্য কমন বিষয়টা হচ্ছে কী বলো তো, আমাদের জিকে পার্টটা। এবং এই তিনটে পরীক্ষার জন্য জিকে পার্টটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জিকে পার্টটাকে খুব স্ট্রং করার জন্য, খুব ভালোভাবে তৈরি করার জন্য আমরা কিন্তু জিকে ক্লাসটা প্রতিদিন করছি, খুব ভালো করে 25টা করে প্রশ্ন নিয়ে, তাই না? তো আজকে আমাদের ক্লাস নাম্বার 44। ঠিক আছে? অলরেডি আমাদের 43 মানে 43টা ক্লাস আমাদের হয়ে গেছে। যারা যারা তোমরা ক্লাসগুলো করনি অবশ্যই গিয়ে ডেসক্রিপশানে তোমাদের প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমরা গিয়ে খুব সুন্দর করে ক্লাসগুলো কিন্তু করে নিতে পারো। ঠিক আছে? এবং এই যে ক্লাসগুলো তোমাদের 44টা ক্লাস হয়েছে আজকে, মানে এতদিন আমাদের হয়ে গেছে, এই ক্লাসগুলো তোমরা যদি প্রত্যেকটা ক্লাস যদি খুব ভালো করে করো, তাহলে দেখবে তোমাদের এই তিনটে পরীক্ষার ক্ষেত্রেই অনেক প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে ডিরেক্টলি কমন পেয়ে যাবে। ঠিক আছে? তো ভালো করে পড়ো। ঠিক আছে? তো চলো আজকে আমরা ক্লাসটা খুব সুন্দর করে নেই, একদম গল্প করতে করতে আমরা করে ফেলবো। আজকে আমাদের 44 নম্বর ক্লাস। প্রথম প্রশ্নটা দেখো আমাদের কী বলেছে। এবং আমি আরও একটা কথা বলে নিই যে আমাদের যে এই 25টা করে প্রশ্ন আমরা করছি, এই প্রশ্নগুলো কোথা থেকে নেওয়া সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। যে প্রত্যেকটা বিভিন্ন যতগুলো পরীক্ষা হয়েছে প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, পিএসসি যতগুলো পরীক্ষা হয়েছে বা এমটিএস বলো, সেন্ট্রালে যে পরীক্ষাগুলো হয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, মেন্স হয়েছে, এইসব জায়গা থেকে যে প্রশ্নগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষা আসার মতো, ঠিক আছে, সেই প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে এখানে। এবং অনেক প্রিভিয়াস ইয়ারে এখানে আছে যেগুলো তোমাদের আসতে পারে বা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে? তো চলো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা খুব সুন্দর করে ক্লাসটা করে নেব। দেখো কী বলেছে প্রথম প্রশ্ন। হর্ষবর্ধনের রাজত্বে বা যে রাজত্বের সমসাময়িক বাংলা রাজা কে ছিলেন? ঠিক আছে? অপশান কী কী রয়েছে? লক্ষণ সেন, ধর্মপাল, ভাস্কর বর্মন না শশাঙ্ক। তো এটার অ্যান্সার কী হবে? হর্ষবর্ধনের সময় বাংলা রাজা কে ছিলেন? বাংলা রাজা ছিলেন তখন কিন্তু শশাঙ্ক। অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে? মনে রাখতে হবে, খুব ভালো করে পড়তে থাকো, প্রশ্ন দেখলে যাতে, অপশান দেখলে যাতে তোমরা অ্যান্সার করতে পারো পরীক্ষা হলে। ঠিক আছে? মানে বারবার পড়ো। সেকেন্ড প্রশ্নটা কী বলছে দেখো। সম্প্রতি প্রয়াত, ঠিক আছে, অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা লিও ওটেন্স, ঠিক আছে, কোন দেশের বিজ্ঞানী ছিল? যে আমাদের যে ক্যাসেট, ঠিক আছে, অডিও ক্যাসেটের যে আমরা আগে ইউজ করতাম, এটার আবিষ্কর্তা ছিল কে? লিও ওটেন্স বা ল ওটেন্স। এনার কোন দেশের বিজ্ঞানী ছিলেন? আমেরিকা ছিলেন, পোল্যান্ড, নেদারল্যান্ড না জাপান? তো ইনি, এই বিজ্ঞানীটা ছিলেন হচ্ছে নেদারল্যান্ডের বিজ্ঞানী। ঠিক আছে? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে? নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। দেখো বলছে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম কি? ভারতে বলছে পশ্চিম বাহিনী নদী, তো কৃষ্ণা কাবেরী, নর্মদা তাপ্তি না গোদাবরী মহানদী না কোনোটিই নয়? তো এখানে আমরা জানি পশ্চিম বাহিনী নদী কী কী আছে এখানে। নর্মদাও পশ্চিম বাহিনী, তাপ্তিও পশ্চিম বাহিনী। ঠিক আছে? নর্মদা এরকম জায়গায় আছে, তাপ্তি এরকম জায়গায় আছে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, তাই না? নেক্সট, কৃষ্ণা কাবেরী কোথায় আছে বলতো? কৃষ্ণা কাবেরী এরকম জায়গায় আছে, তো এগুলো তো আমাদের পূর্ব বাহিনী নদী, এবং নর্মদা তাপ্তি হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী। নেক্সট প্রশ্ন বলছে করোনায় আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকতাদের যারা মারা গিয়েছিল পরিবারকে কত লক্ষ করে টাকা সহায়তা করে দেবে কেন্দ্র? অ্যাকচুয়ালি দিয়েছিল, এটা আগের একটা প্রশ্ন ছিল। ঠিক আছে? তো কত টাকা করে আর্থিক সহায়তা করেছিল কেন্দ্র? ঠিক আছে? যারা সাংবাদিক ছিল, যারা করোনায় মারা গিয়েছিল, তাদের কত টাকা করে দেওয়া হয়েছিল? 5 লক্ষ টাকা করে কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে? 5 lakhs। নেক্সট প্রশ্ন কী বলেছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে বা স্থলকে কী বলে? মিলনস্থলকে কী বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে কী বলা হয়? অন্ধবিন্দু, পিতবিন্দু, স্নায়ুবিন্দু না চক্ষুবিন্দু? তো রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলনস্থলকে বলা হয় সবসময় অন্ধবিন্দু। ঠিক আছে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। ভেন্টিফ্যাক্ট, ঠিক আছে, ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সৃষ্টি হয়? ঠিক আছে? প্রাকৃতিক হতো এটা, প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্ট হয়। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কী কী রয়েছে দেখো এখানে। সমুদ্র তরঙ্গের ক্ষয় দ্বারা, নদীর সঞ্চয় দ্বারা, বায়ুর ক্ষয় দ্বারা না সমুদ্র তরঙ্গের সঞ্চয় দ্বারা? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বায়ু ক্ষয় দ্বারা, বায়ুর ক্ষয় দ্বারা। অপশান নাম্বার, এটা অ্যাকচুয়ালি সি। ঠিক আছে? সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো। বলছে প্রথমবার জেনট ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? কি বলেছে? জেনোট ম্যাপিং প্রজেক্ট লঞ্চ, ঠিক আছে, করা হলো কোন মহাসাগরে? কী কী অপশান রয়েছে? ভারত মহাসাগর, এটা একটু আপডেটেড প্রশ্ন, এই প্রশ্নটা একটু ভালো করে দেখে রাখো, কারণ এটা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর না আরব সাগর? তো এটা অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের ভারত মহাসাগর। অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে? মনে রাখতে হবে ভালো করে। 8 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো। শিশুদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি
স্থাপন করতে চলেছে কোন রাজ্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো খেলাধুলা টাইপের একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ, হরিয়ানা, পাঞ্জাব না রাজস্থান? এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রাজস্থান। রাজস্থানে কী করতে চলেছে? শিশুদের জন্য, শুধুমাত্র চাইল্ডসদের জন্য 100টি নার্সারি স্পোর্টস একাডেমি স্থাপন করতে চলেছে কোন রাজ্য? রাজস্থান। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। চাঁদের ব্যাস কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চাঁদের ব্যাস কত? এটা বিভিন্ন পরীক্ষা কিন্তু এসেছে আগের বার। সো তোমাদের সামনের যে 3টে পরীক্ষা রয়েছে সেখানেও আসতে পারে, তো খুব ভালো করে দেখে রাখো। দেখলেই তোমরা যদি ভালো করে দেখে রাখো না এই প্রশ্নগুলো অ্যান্সার, তো দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবে। দেখো প্রায় 3475 কিমি, 3470 কিমি, 3465 কিমি, 3460 কিমি। দেখো খুব কাছাকাছি অপশানগুলো দেওয়া রয়েছে, তো এটা সঠিক অ্যান্সার কী হবে? প্রায় 3475 কিমি, মানে অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, চাঁদের ব্যাস তাহলে কত? 3475 কিমি। দেখো নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, মালাই চাকির হাড়কে কী বলা হয়? মালাই চাকির যে হাড়টা সেটাকে কী বলা হয়? ফিমার বলা হয়, টিবিয়া বলা হয়, টারসাস না প্যাটেল? ঠিক আছে, তো মালাই চাকির যে হাড়টা থাকে আমাদের সেটাকে বলা হয় প্যাটেল, মনে রাখতে হবে। পায়েতে থাকে, মালাই চাকিটা কোথায় থাকে? পায়ে থাকে, তো পা থেকে প্যাটেল মনে রাখবে। ঠিক আছে, পা থেকে প্যাটেল, মালাই চাকির হাড়কে কী বলা হয়? প্যাটেল বলা হয়। নেক্সট প্রশ্ন, কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল? একটা হচ্ছে সমুদ্রগুপ্ত বলা আছে অপশান, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক না হর্ষবর্ধন? ঠিক আছে, তো নবরত্ন কার জন্য বিখ্যাত ছিল? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের জন্য, মানে নবরত্ন এর আমলে বিখ্যাত ছিল। 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 12 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? অপশন কী কী রয়েছে? সিঙ্গালীলা, ফালুট, শিবালিক হিল না টাইগার হিল? তো সান্দাকফু কোথাকার? সান্দাকফু আমাদের সিঙ্গালীলা, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, সিঙ্গালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কোনটি? সান্দাকফু। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্নটা কী বলছে, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরটি কোনটি? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরটি হচ্ছে আমাদের, কী কী আছে অপশন দেখে নেবো একবার। বিশাখাপত্তনম আছে, তুতিকোরিন আছে, মর্মাগাঁও না পোর্ট ব্লেয়ার? তো এটা অ্যান্সার কী হবে? পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সবথেকে প্রধান বন্দরটি কি? পোর্ট ব্লেয়ার। তোমাদের পরীক্ষায় এইভাবেও আসে যে পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত, তো তোমাদের অ্যান্সার তখন কী করবে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ঠিক আছে, এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আন্দামান দ্বীপপুঞ্জের একটা উপজাতি আছে, খুব ইম্পর্টেন্ট, কী বলো তো? জারোয়া উপজাতি। ঠিক আছে, জারোয়া উপজাতি। ঠিক আছে, উপজাতি। ঠিক আছে, তো এটা পরীক্ষা আসে। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্নটা কী বলছে, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা কীভাবে একটু শর্টকাটে তোমাদের যদি আমি বলি, মানে সহজভাবে বলি, তাহলে এরকম হবে যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কে এসেছিলেন? ঠিক আছে, কোন লেখক এসেছিল চন্দ্রগুপ্তের সময়, কে এসেছিল তার রাজত্বকালে? সেলুকাস, ফাহিয়ান, মেগাস্থিনিস না মিনান্দার? ঠিক আছে, মিন্দার। সো এটা সঠিক অ্যান্সার কী হবে? চন্দ্রগুপ্ত মৌর্য সময় এসেছিল কিন্তু মেগাস্থিনিস, মনে রাখতে হবে। চন্দ্রগুপ্ত মৌর্য সময় এসেছিল মেগাস্থিনিস। ঠিক আছে, ফাহিয়ান এসেছিল কার রাজত্বকালে বলতো? ফাহিয়ান এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছিল? ফাহিয়ান। এবং হর্ষবর্ধনের আমলে কে এসেছিল বলতো? হিউয়েন সাং। হর্ষবর্ধন এর আমলে কে এসেছিল? হিউয়েন সাং। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। হিউয়েন সাং কার আমলে এসেছিল? হর্ষবর্ধন। ফাহিয়ান এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এবং চন্দ্রগুপ্ত মৌর্য সময় এসেছিল কিন্তু আমাদের মেগাস্থিনিস বাবু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 15 নম্বরটা কী বলেছে দেখো, বলছে বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? মাখন এবং ঘি উৎপাদনে কোন দেশ প্রথম হতে পারে? তোমরাই ভাবো, যে দেশ মানে এত বুদ্ধিমান লোক আমাদের থাকে, ঘি মাখন খেয়ে তৈরি হয়েছে, সেটা কোনটা? ভারত। তাহলে অবশ্যই ভারত হয়ে যাবে তার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। দেখো রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি? খুবই ইম্পর্টেন্ট টাইপের একটা প্রশ্ন। ঠিক আছে, রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি? ভারত, চীন, আমেরিকা না জাপান? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত। ঠিক আছে, অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন, দেখো সোলার সিস্টেমের আবিষ্কর্তাকে? এটা খুব ভালো প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কী বলেছে? সোলার সিস্টেম কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও, লিওনার্দো দা ভিঞ্চি, কোপারনিকাস না আর্কিমিডিস হতো এটা, মিডিস। ঠিক আছে, সো সোলার সিস্টেম কে করেছিল বলো তো? কোপারনিকাস করেছিল আমাদের সোলার সিস্টেম, মনে রাখতে হবে। এই জিনিসগুলো এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, এবং স্ট্যাটিক জিকে বোঝার কিছু নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের বারবার পড়ে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, জানি একটু অসুবিধা, এগুলো সব কিছু মুখস্থ করা একটু টাফ, তো কিছু করার নেই, স্ট্যাটিক জিকের পার্টগুলো তোমাদের মুখস্থ করতে হবে। তো
বারবার পড়ো তার জন্য, তাহলেই মুখস্থ হয়ে যাবে। দুটি নিউরনের মিলনস্থলকে কী বলা হয়? যখন দুটি নিউরন একই জায়গায় মানে মিলে যায়, মিলনস্থলকে কী বলা হয়? অপশন দেখে নাও। সাইন্যাপস বলা হয়, অ্যাকশন, ডেনড্রন না নিউরোগ্লিয়া। যখন দুটো নিউরন মিলে যায় তখন তাকে কী বলা হয় বলো তো? সাইন্যাপস। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। দুটি নিউরন যখন একসঙ্গে মিলে যায় তখন তাকে কী বলা হয়? সাইন্যাপস। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? চলো 19 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়, ঠিক আছে? তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের এটা প্রবলেম হচ্ছে। আমাদের কোনো অসুবিধা নেই তোমাদের জন্য। তোমরা যদি বলো যে এই ক্লাসটা আমি বুঝতে পারিনি, এত নম্বর প্রশ্নটা বুঝতে পারিনি, অবশ্যই তোমাদের কিন্তু কমেন্টে রিপ্লাই করা হবে। এবং তোমরা যদি চাও যে ক্লাসটাকে আবার দেওয়া হোক, খুব ভালো করে বলা হোক, বা আরও একটু ডিসক্রাইব চাই, তো সেভাবে আমরা করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। বাট তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। সম্প্রতি নেক্সট প্রশ্ন কী বলছে দেখো। সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো। বলছে সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে, মানে সমুদ্রের পাশে যে প্লাস্টিক বর্জ্যগুলো পড়ে থাকে এগুলোকে দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি? কত ইনোভেটিভ একটা আইডিয়া ভাবো, যে সমুদ্রের পাশে যে প্লাস্টিক বর্জ্যগুলো পড়ে থাকে, ঠিক আছে, সেগুলো দিয়ে কম্পিউটার বানিয়ে ফেলেছে, ঠিক আছে? কম্পিউটার বানালো কোন কোম্পানি? লেনোভো বানিয়েছে, অ্যাপেল বানিয়েছে, এইচপি বানিয়েছে না মাইক্রোসফট? লেনোভো বানায়নি, দেখো অ্যাপেলও বানায়নি, মাইক্রোসফটও বানায়নি, এইচপি বানিয়েছে। এইচপি ভাবো এত ইনোভেটিভ একটা জিনিসকে ভেবেছে যে সমুদ্রের ধারে মানে এত প্লাস্টিক পড়ে থাকে যেগুলোর কোনো মানে কোথায় যাবে না যাবে, কত অপরিষ্কার জায়গা, এই জিনিসটাকে কাজে লাগিয়ে একটা ইনোভেটিভ জিনিস বানিয়েছে, সেটা হচ্ছে কম্পিউটার। কে বানিয়েছে? এইচপি বানিয়েছে। দেখো খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। 20 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্বঘাট পর্বতের অপর নাম কি? ঠিক আছে, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশন কী কী আছে দেখে নাও। মলয়াদ্রি, সায়াদ্রি, সেভরয়, ঠিক আছে, আর একটা কী আছে? জাফাদ্রি। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের মলয়াদ্রি, মানে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মলয়াদ্রি, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। নেক্সট প্রশ্ন, ঝুম হলো কি? এর আগের দিন ক্লাসে আমরা এটা পড়েছি, ঝুম হলো কি, এবং বারবার পরীক্ষা আছে, ঠিক আছে? তোমরা যারা যারা পড়ছো তাদের তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি, আমি আর কিছু বলছি না। ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি, আমরা জানি ঝুম চাষ, তাই না? নেক্সট প্রশ্ন, অপশন দেখার দরকারই নেই বাকিগুলো। 22 নম্বর প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট। কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট। কবিরাজ আখ্যা কাকে দেওয়া হয় বলো তো? স্কন্দগুপ্তকে দেওয়া হয়, সমুদ্রগুপ্তকে, প্রথম চন্দ্রগুপ্ত না, এদের মধ্যে কোনোটি নয়। তোমরা একটু ভাবো কবিরাজ কাকে বলা হতো? কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল আমাদের সমুদ্রগুপ্তকে। অপশন নাম্বার বি। সমুদ্রগুপ্তের অনেক কয়েকটা টাইটেল ছিল, তাই না? সমুদ্রগুপ্তের কী কী টাইটেল ছিল? টাইটেল ছিল একটা হচ্ছে লিচ্ছবি দৌহিত্র, ঠিক আছে, লিচ্ছবি দৌহিত্র একে বলা হতো। কবিরাজ বলা হতো, ঠিক আছে, কবিরাজ বলা হতো। হিরো অফ 100 ব্যাটেলস বলা হতো, ঠিক আছে, হিরো অফ দ্য 100 ব্যাটেল, ঠিক আছে, হিরো অফ 100 ব্যাটেল বলা হতো, ঠিক আছে। তো অনেক কয়েকটা নাম ছিল সমুদ্রগুপ্তের, যেগুলো তাকে নিকনেম হিসেবে ডাকা হতো। তো কবিরাজ এখানে চেয়েছে আমাদের শুধুমাত্র কবিরাজ, তাহলে হচ্ছে আমাদের কবিরাজ হচ্ছে কে? সমুদ্রগুপ্ত। তাকে বলা হতো লিচ্ছবি দৌহিত্র, কবিরাজ, তারপরে হচ্ছে হিরো অফ 100 ব্যাটেলস, ঠিক আছে, এগুলো বলা হতো তাকে। খুবই ইম্পর্টেন্ট এবং খুব শক্তিশালী রাজা ছিল। নেক্সট 23 নম্বর প্রশ্নটা কী বলছে? কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন রাজার প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য? চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, হর্ষবর্ধন না অশোক? তো এটার অ্যান্সার কী হবে? কৌটিল্য কার পিএম ছিল বা প্রধানমন্ত্রী কার ছিল বলো তো? এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের পিএম ছিল কে? কৌটিল্য, বা যাকে আমরা বলি, যাকে চিনি কী বলো তো? চাণক্য নামে পরিচিত, ঠিক আছে। আরেকটা নাম আছে এনার, ঠিক আছে, কৌটিল্যর আরেকটা নাম ছিল কী বলো তো? বিষ্ণুগুপ্তা, ঠিক আছে, বিষ্ণুগুপ্তা, ঠিক আছে, মনে রাখবে। বিষ্ণুগুপ্তা কার নাম? কৌটিল্যর নামে হচ্ছে বিষ্ণুগুপ্তা। তিনটা নাম, একটা হচ্ছে কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্তা, তিনটা যে কোনো, দেখো পরীক্ষা কিন্তু এইভাবে দিয়ে দেয়, যে এইভাবে বলে দিল যে চন্দ্রগুপ্তের পিএমের নাম কী ছিল, অপশান দিয়ে দিল তোমাদের, অন্য কয়েকটা নাম দিয়ে দিল যে বিষ্ণুগুপ্ত। তো তোমরা ভাববে যে বিষ্ণুগুপ্ত তো শুনিনি, সো এটা হবে না। বিষ্ণুগুপ্ত হচ্ছে কৌটিল্য আর একটা নাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই তিনটে জিনিস তোমরা মনে রাখবে। কৌটিল্য তিনটা নাম, কী কী? কৌটিল্য নিজে একটা, চাণক্য একটা, আর একটা হচ্ছে বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছি ইউনিভার্স, ঠিক আছে, যারা বিশ্ব নিয়ে পড়াশোনা করে বা লেখাপড়া করে তাদেরকে কী বলা হয়? যারা ইউনিভার্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয়, অপশনগুলো দেখে নেবো, ইউনিভার্সোলজি, মেটালজি, কসমোলজি না অ্যাস্ট্রোলজি, ঠিক আছে। যারা ইউনিভার্স নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলা হয় কসমোলজি, ঠিক আছে। আচ্ছা, এটা একটু কনফিউশন থাকলো আমার, ঠিক আছে। ইউনিভার্সি এটাও হতে পারে, মেটালজি তো হবে না, অ্যাস্ট্রোলজি তো হবে না, ঠিক আছে।
কসমোলজি অ্যাকচুয়ালি তাদেরকেই বলা হয় যারা মহাকাশ নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে, ইউনিভার্স মানে পুরো ইউনিভার্স নিয়ে। আচ্ছা তোমরা এটা একটু নিজেও দেখে জানাবে, ঠিক আছে, আমারও ভুল হতে পারে, কোনো অসুবিধা নেই। সো 24 নম্বর প্রশ্নটা আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো কোনটা সঠিক, ঠিক আছে। চলো তোমরা যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। লাস্ট প্রশ্নটা আমরা দেখে নেবো কী বলেছে দেখো। 25 নম্বর প্রশ্নটা বলেছে লাইট অফ দ্য এশিয়া, ঠিক আছে, লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপরে লেখা, ঠিক আছে, লাইট অফ এশিয়া বইটি কার উপরে লেখা। এর আগের দিনই আমরা করেছি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লাইট অফ এশিয়া মনে রাখবে, এটা হচ্ছে আমাদের গৌতম বুদ্ধের উপর লেখা। কখনো কখনো তোমাদের পরীক্ষায় থাকে যে লাইট অফ এশিয়া কাকে বলা হয়, মহাবীর গৌতম বুদ্ধ দিয়ে দিল, অপশান দিয়ে দিল এইভাবে, তো তোমরা কী করবে, গৌতম বুদ্ধ, এবং ইনার উপরে লেখা হয়েছিল লাইট অফ এশিয়া, সেই জন্য ইনাকে বলা হয় লাইট অফ এশিয়া, ঠিক আছে। এবং এশিয়ার একদম উজ্জ্বল নক্ষত্র ইনি, ওই জন্য একে বলা হচ্ছে লাইট অফ এশিয়া, ঠিক আছে। তো হয়ে গেল আজকে আমাদের 25টা প্রশ্ন। এই 24 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমি অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের পিন আপ করে দেবো, ঠিক আছে। তো আমার এটা একটু কনফিউশন লাগছে যে প্রথম অপশনটা হতে পারে, আমি একটু দেখে নিই, প্রথম অপশনটা বা তোমাদের এই 3 নম্বর অপশনটা হতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কসমোলজি বলতে যারা মহাকাশ নিয়ে পড়াশোনা করে, ঠিক আছে, মহাকাশ নিয়ে, তখন ইউনিভার্স নিয়ে যারা বলা হয়েছে, তো ইউনিভার্সোলজিও হতে পারে, ঠিক আছে, ইউনিভার্সোলজি বা কসমোলজি। আমার মনে হচ্ছে যে ইউনিভার্সোলজি হবে, তো একটু আমি দেখে তোমাদের পিন আপ করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমরা পারলে অবশ্যই কমেন্টস জানাবে। তো চলো আজকে আমাদের 25টা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা পড়ে ফেললাম। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে, এবং খুব ভালো করে পড়তে থাকো, ঠিক আছে। ইউটিউব থেকে যা পড়ছো, চ্যানেল থেকে যতটা পারছো নিচ্ছ, খুব ভালো। আমরা খুব যথেষ্ট দেওয়ার চেষ্টা করছি, যতটা তোমাদের দিলে ভালো হয়, ঠিক আছে, 3টে পরীক্ষার জন্যই কম্বাইন করে। এবং এর পাশাপাশি তোমরা কিন্তু নিজেরাও বই পড়বে এবং বিভিন্ন সোর্স থেকে পড়বে, যাতে তোমাদের নিজেদের কখনো মনে না হয় যে না এখান থেকে পড়লে একটু ভালো হতো বা এখান থেকে পড়লে ভালো হতো, ঠিক আছে। যেখান থেকে ভালো কিছু পাবে সেখান থেকে অবশ্যই পড়বে, কোনো অসুবিধা নেই। যে আমি কখনো বলবো না যে আমার এখান থেকেই পড়ো, এখান থেকে 100% কমন আসবে, এরকমটা না। তোমরা যেখান থেকে তোমাদের সুবিধা হবে, কিন্তু একই পড়া, আমার একটা কোড লাইন সবসময় বলি যে একই পড়া তোমরা কিন্তু বারবার পড়বে, ঠিক আছে। তোমরা যদি মানে 10টা পৃষ্ঠাও পড়ে থাকো না পরীক্ষার আগে, সেই 10টা পৃষ্ঠাকে চেষ্টা করবে যে 2-3বার রিভিশন করে যাওয়া, ঠিক আছে। কারণ এখান থেকে যদি প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন না পারাটা হচ্ছে তোমাদের সবথেকে বেশি বড় ক্ষতি। সো যতটুকু পড়বে ততটুকু একটু ভালো করে রিভিশন করে যাবে, যাতে এর থেকে প্রশ্ন আসলে তোমরা যাতে ইজিলি করতে পারো, ঠিক আছে, সেখান থেকে যাতে কোনো ভুল না হয়। তো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ তোমাদের সকলকে, ভালো থাকো, সুস্থ থাকো, চালিয়ে যাও পড়াশোনা খুব ভালোভাবে। থ্যাংক ইউ সো মাচ।